আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমাদের অনুশীলনীতে বেশ কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমাদের 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে তোমাদেরকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সামনে যতটা সহজভাবে উপস্থাপন করা যায়। আচ্ছা, আমরা একদম প্রথম প্রশ্নে যদি আসি, আমাদের প্রথম প্রশ্নটাই বলেছে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? আমরা হিসাব বিজ্ঞানকে বলি ব্যবসায়ের ভাষা। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। আমরা একটা ডেফিনেশন এরকম আমার ক্লাস যারা করেছো আর কি এর আগের দিনগুলোতে এরকম একটা সংজ্ঞা আমি বারবার দিই যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই রেকর্ডস অ্যান্ড কমিউনিকেট টু দ্য ইন্টারেস্টেড ইউজার। অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। এই হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা, তাই না? কমিউনিকেশন সিস্টেম, তথ্য ব্যবস্থা। ভাইয়া, তথ্য ব্যবস্থার কাজটা কি জানো? তথ্য ব্যবস্থার কাজ হচ্ছে আমার যোগাযোগটা নিশ্চিত করা, তাই না? যেমন আমি বলতে পারি যে আমাদের মোবাইল ফোন এটা হচ্ছে কি একটা যোগাযোগের মাধ্যম, বা এটা হচ্ছে কি একটা যোগাযোগ ব্যবস্থা, আমরা বলতে পারি এটা, তাই না? তার মানে কি মোবাইল ফোনের কাজটা কি? মোবাইল ফোনের মূলত কাজ ও কি করে? আমাদের যোগাযোগটাকে ঠিক রাখে, আমাদের যোগাযোগটাকে ঠিক রাখে, তাই না? তাহলে এই যে একটা যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থাটাকেই আমরা কি বলছি? হিসাব বিজ্ঞান বলতেছি, তথ্য ব্যবস্থাটাকে, তাই না? তো হিসাব বিজ্ঞানকে আমরা আসলে কেন ব্যবসায়ের ভাষা বলি? দেখো, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা আসলে কিছু কৌশল ব্যবহার করি, কিছু কৌশল ব্যবহার করে আমাদের আর্থিক লেনদেনগুলোকে আমরা শনাক্ত করি, আমরা লিপিবদ্ধ করি, আমরা ওইটাকে সংরক্ষণ করি। এবং এই সংরক্ষণ করার ফলে আমরা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে, নির্দিষ্ট একটা সময়কাল শেষে আমার ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি, আমার ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। এই যে আমি একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আমি লেনদেনগুলোকে শনাক্ত করলাম, লেনদেনগুলোকে লিপিবদ্ধ করলাম, তালিকাভুক্ত করলাম, সংরক্ষণ করলাম, এবং এই সংরক্ষণ থেকে পরবর্তীতে আমি কি করলাম? এখান থেকে একটা আর্থিক ফলাফল নির্ণয় করলাম। আর্থিক ফলাফল নির্ণয় করে কি করব? যারা যারা আমার ব্যবসায়ের, যারা যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানতে আগ্রহী, হিসাব তথ্যের আগ্রহী ব্যবহারকারী, তাদেরকে আমি হিসাব তথ্যটা সরবরাহ করলাম। তার মানে কি, এই যে আমি তাদেরকে সরবরাহ করলাম, তথ্য দিলাম, তারা আমার কাছ থেকে তথ্য নিল, আমার আর তার মধ্যে কি হলো? একটা তথ্যের আদান প্রদান ঘটলো। ভাইয়া, ভাষার কাজই তো হচ্ছে মনের ভাব প্রকাশ করা, ভাষার কাজই তো হচ্ছে তথ্যের আদান প্রদান করা, তাই না? তো হিসাব বিজ্ঞান কি করে? এই যে তথ্যের আদান প্রদানের মাধ্যমে তারা কিন্তু কি করে ফেলে? তারা কিন্তু অন্য একটা পক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে ফেলে, যে কারণে আমরা হিসাব বিজ্ঞানকে বলছি ব্যবসায়ের ভাষা। যেমন আমরা উত্তরটা একবার একটু পড়ি, দেখো কি বলা আছে। বলা আছে, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যবহার করে ব্যবসায়ের যাবতীয় আর্থিক লেনদেন লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়। ফলে নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ের লাভ, ক্ষতি ও আর্থিক অবস্থা জানা যায়। ভাষার মাধ্যমে যেমন মানুষ একে অপরের সাথে মনের ভাব আদান প্রদান করে, তেমনি হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিভিন্ন বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ, যেমন মালিক, পাওনাদার, সরকার, এদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে ফেলে। কি করে ফেলে? সর্বদা জানতে আগ্রহী সম্পর্কে জানতে পারে, তারা তথ্যগুলো জানতে পারে। তাই ব্যবসায়কে, তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। দেখো, রিডিং পড়াটা আসলে আমার কাজ না, আমি যতটুকু পারছি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারপর জাস্ট একবার তোমাদের জন্য একবার রিডিং পড়লাম। বাট আসলে রিডিং পড়াটা তোমরা একবার পড়ে নিও, জাস্ট মূল থিমটা একটু বোঝার চেষ্টা করো। তার কারণ কি, পরীক্ষার হলে তো তুমি হুবহু এই ডেফিনেশনটাই লিখবা না, এবং আমি আসলে নিজেও চাই না যে তুমি আসলে এই সংজ্ঞাটাই হুবহু লেখো, এটা আমি নিজেও চাই না।
তুমি একদম পুরো জিনিসটা আগে একবার বোঝো, নিজে যখন বোঝা হয়ে যাবে তখন তুমি যা বুঝলা ওই আলোকে তুমি অ্যান্সার করো। নিজে লেখার মধ্যে একটা শান্তি পাবা, নিজে লেখার মধ্যে একটা আত্মবিশ্বাস পাবা। মুখস্থ করে গেলে আসলে তুমি ওই লেখার মধ্যে কোনো মজাও পাবা না, দেখবে যে লিখেও খুব একটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবা না। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আমরা দেখি কি বলা আছে। 2 নম্বর প্রশ্নে বলেছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যটি ব্যাখ্যা করো। দেখো, আমার হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে, ভাইয়া আমার হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলোকে সঠিকভাবে, লেনদেনগুলোকে সুনির্দিষ্ট পদ্ধতিতে, লেনদেনগুলোকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে আমার ব্যবসায়ের আর্থিক ফলাফলটা নির্ণয় করা। এটা হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে, একটা সঠিক পদ্ধতিতে আমার ব্যবসায়ে যেই সকল হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো করে বা লিপিবদ্ধ করে এর মাধ্যমে কি করা? আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফলটা আমি কেন নির্ণয় করব? আর্থিক ফলাফল আমরা নির্ণয় করি 2টা উদ্দেশ্যে। নাম্বার 1, আমার ব্যবসায়ের গতি প্রকৃতি জানার জন্য। আমার ব্যবসায়টা কি এখন লাভজনক অবস্থানে রয়েছে নাকি আমার ব্যবসায়টা এখন কিছুটা খারাপ অবস্থায় রয়েছে, এটা আমি জানতে চাই। এটা জানার জন্য আমি কি করি? এটা জানার জন্য আমি আসলে আমার লাভ ক্ষতিটা নির্ণয় করি বা আমার আর্থিক ফলাফলটা আমি নিরূপণ করি। দ্বিতীয় একটা কারণ, যেটা অনেক বড় একটা কারণ, সেটা হচ্ছে যারা আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্য সম্পর্কে জানতে চায় তাদেরকে আমি হিসাব তথ্যটা সরবরাহ করব। যারা আমার ব্যবসায়ের হিসাব তথ্য জানতে চায় আমি তাদেরকে কি করব? হিসাব তথ্যটা সরবরাহ করব। আচ্ছা, আমরা এটা একটু পড়ে দেখি কি বলা আছে। দেখো, হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে লেনদেন সমূহকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। এর মাধ্যমে আর্থিক ফলাফল, সেটা হতে পারে লাভ বা ক্ষতি, নির্ণয় করা সম্ভব হয়। প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের সঠিক ও স্পষ্ট চিত্র পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে সর্বদা আগ্রহী পক্ষগুলো প্রয়োজনীয় সময়ে প্রতিষ্ঠানের সঠিক ও সামগ্রিক তথ্য পায়। লিপিবদ্ধকরণে ভুলভ্রান্তি থাকলে তা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। খেয়াল করে দেখো, আমরা যদি সুস্পষ্টভাবে বা আমরা যদি সঠিক পদ্ধতিতে আমরা যদি লেনদেনগুলো লিপিবদ্ধ না করি, অর্থাৎ লিপিবদ্ধকরণের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আমার প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফলটা, সঠিক আর্থিক চিত্রটা আমার সামনে কিন্তু ফুটে ওঠে না। এর ফলে ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব পড়তে পারে। তাই সঠিকভাবে লেনদেন সমূহ লিপিবদ্ধ করাই হলো এর মূল উদ্দেশ্য। আশা করি 2 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 3। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলা আছে সরকার বা রাষ্ট্রের প্রতি হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। ও, প্রশ্নটা ঢেকে গেছে না? এই হিসাব বিজ্ঞানের প্রতি সরকার বা রাষ্ট্রের প্রতি হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো, রাষ্ট্র বা সরকারের প্রতি হিসাব বিজ্ঞান আসলে কিভাবে ভূমিকা পালন করতে পারে, হিসাব বিজ্ঞান আসলে কিভাবে দায়িত্ব পালন করতে পারে, ওই জিনিসটা আমাদেরকে বলতেছে। দেখো, রাষ্ট্রের জন্য হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? দেখো, সরকারের যে বিভিন্ন আয়ের উৎস, ইনকাম, করের কথা বলতে পারি, মূল্য সংযোজন কর, কাস্টম ডিউটি, আয়কর, ব্যাট, যাই বলো না কেন, এই যে সরকারের যে আয়ের যে উৎসগুলো রয়েছে, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান তার মুনাফার উপর ভিত্তি করে তাদেরকে এটা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান তার বিক্রয়ের উপর ভিত্তি করে এই জিনিসগুলো দেয়। ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণে পণ্য আমদানি রপ্তানি করতেছে, ওই টাকার অঙ্কের উপরে এই জিনিসগুলো হিসাব করে দেয়। তুমি দেখো, তুমি যদি হিসাবটাই সঠিকভাবে না করতে পারো, তাহলে কি সরকারের এই জিনিসগুলোতে অনেক বেশি একটা, ওটাকে কি বলে, একটা অস্বচ্ছতা দেখা দিবে। তার কারণ আমি কত টাকার পণ্য বিক্রি করছি ওটার উপরে তো আমি ভ্যাট দিব, তাই না ভাইয়া? আমি কত টাকা মুনাফা করলাম ওটার উপরে তো আমি কর দিব।
আমি কত টাকার পণ্যদ্রব্য আমদানি বা রপ্তানি করতেছি, ওটার উপরই তো আমি কাস্টমস বা শুল্ক দিব। এখন আমাকে তো ওইটার পরিমাণটা এক্স্যাক্টলি জানতে হবে, ওটার পরিমাণটা সঠিকভাবে জানতে হবে। এখন ওই পরিমাণটা আমি সঠিকভাবে জানবো কিভাবে? যদি আমি হিসাব বিজ্ঞানটা পরিপূর্ণভাবে অনুসরণ করি, তাহলে আমি বলতে পারবো আমার কত টাকা বিক্রয় হয়েছে, আমি বলতে পারবো কত টাকা আমার লাভ হয়েছে, আমি বলতে পারবো আমি কত টাকার পণ্য বাইরে থেকে কিনে নিয়ে আসতেছি। অর্থাৎ সকল কিছু হিসাব নিকাশ পরিপূর্ণভাবে জানা যাবে যদি আমি হিসাব বিজ্ঞানটা ভালোভাবে অনুসরণ করে থাকি। যেমন এখানে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের আয়ের অন্যতম উৎসগুলো হচ্ছে ভ্যাট, কাস্টম ডিউটি, আয়কর। এগুলো হচ্ছে সরকারের আয়ের একটা উৎস আর কি। সরকার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের ভিত্তিতে কর নির্ধারণ ও আদায় করে। হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগ ছাড়া এটি সম্ভব না। অন্যথায় সঠিক হিসাব না থাকলে কর ফাঁকি দেওয়া সহজ হয়ে যায়। এছাড়াও সরকারের নিজস্ব আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ, বাজেট 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 প্রণয়ন ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে হিসাব বিজ্ঞানের তথ্যের প্রয়োজন হয়। সোজা কথা হচ্ছে আমি যদি সঠিকভাবে আর্থিক ফলাফল নির্ণয় না করি, তাহলে কিন্তু আমি যেমন সরকারকে হিসাব দেওয়ার জন্য বা সরকার যে এসে আমাকে ধরবে যে আমি তাকে করের টাকা কম দিছি বা ভ্যাটের টাকা কম দিছি, সরকার এই জিনিসটা বুঝবে কিভাবে? এখানে কিন্তু একটা চুরি বা জালিয়াতির সুযোগ থেকে যায় যদি আমরা হিসাব বিজ্ঞানটা সুনিশ্চিতভাবে বা সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ না করি। তাহলে তার মানে আমরা এটা বলতেই পারতেছি যে সরকারের প্রতি হিসাব বিজ্ঞানের ভূমিকা অনেক বেশি। তার কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা যথাযথ হিসাব রাখি এবং ওই যথাযথ হিসাবটাই পরবর্তীতে আমার হিসাব প্রক্রিয়াকে অনেক বেশি সহজ করে দেয়। 4 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে ঋণ প্রদানকারীর জন্য ব্যবসায়ীর হিসাব তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ কেন? ঋণ প্রদানকারীর জন্য, যিনি ঋণ প্রদান করবেন, যাকে ঋণ প্রদান করবেন, যেই ব্যবসায়ীকে ঋণ প্রদান করবেন, ওই ব্যবসায়ের হিসাব তথ্য যাচাই করা দরকার। মনে করো আমি তোমাদের কোনো ব্যবসায়ীকে আমি ঋণ দিব। তা আমি তোমাদের ব্যবসায়ে ঋণ দেওয়ার আগে আমার প্রথম কাজ হবে তোমাদের ব্যবসায়ের হিসাব তথ্যটা যাচাই করা। তার কারণ হচ্ছে ভাই আমি তো টাকা দিয়ে আমার তো টাকা ফেরত নিতে হবে। মানে আমি তোমার ঋণ দিচ্ছি কি জন্য? একজন যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলি, আমি ঋণ দিচ্ছি, ঋণের টাকা আমি ফেরত নিব, পাশাপাশি এই ঋণের টাকার বিনিময়ে আমি হয়তো তোমার মুনাফার একটা অংশ বা সুদের একটা অংশ আমি তোমার কাছ থেকে নিয়ে নিব। এমন যদি হয় যে আমি এমন জায়গায় টাকা বিনিয়োগ করতেছি যে জায়গা থেকে সুদ বা মুনাফা তো পরের কথা, আমার আসল টাকায় আমি ফেরত পাবো না, তাহলে তো এরকম কোনো জায়গায় আমি টাকা বিনিয়োগ করব না। তাহলে কি করতে হবে? আমার টাকা যেন আমি ফেরত পাই, এই জন্য তোমার কতটুকু সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, ওইটা আমাকে যাচাই করতে হবে। আর ওইটা আমি যাচাই করবো কেমন? তুমি হয়তো আমাকে মুখে মুখে বলবা যে ভাই আমার ব্যবসা খুব বিন্দাস চলতেছে, কোনো অসুবিধা নেই, আপনি আমার ব্যবসায় টাকা ধার দেন, আপনার কোনো ক্ষতি হবে না। তোমার মুখের কথা আমি বিশ্বাস করব কেন? আমি তোমাকে কি বলবো যে আচ্ছা ঠিক আছে, যাও তুমি গত 10 বছরের তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো নিয়ে আসো, তো ওইগুলো আমি হাতায় দেখবো যে আচ্ছা তোমার ব্যবসাটাকে আসলে লাভজনক অবস্থানে ছিল, হয়তো এখন হঠাৎ করে তোমার তারল্য সংকট দেখা দিছে, এই জন্য তোমার ঋণ লাগবে, নাকি অ্যাকচুয়ালি তোমার ব্যবসার অবস্থা খুবই জঘন্য খারাপ, মানে তুমি ব্যবসায় প্রতিনিয়ত লস করতেছো, তার মানে তুমি আমার টাকা নিয়েও তুমি লসই করবা, তার মানে আমার টাকাটাও তখন হারায় যাবে, তাই না? এই জন্য আমি কাউকে ঋণ দেওয়ার আগে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব তথ্যটা আমাকে যাচাই করে নিতে হবে। এটা ছিল আমার ব্যাখ্যা। আমরা উত্তরটা একটু পড়ি। দেখো, ব্যাংক বা অন্যান্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে তাদের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করে। যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দুর্বল হয় তবে তারা ঋণ পরিশোধ করতে পারবে না। যদি ব্যবসায়ের আয় বা লাভ নিয়মিত ও সন্তোষজনক হয় এবং দায়ের পরিমাণ নিয়ন্ত্রিত থাকে তবে ঋণ প্রদানকারীরা নিশ্চিন্তে ঋণ দিতে পারে। এসব ধারণা ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের হিসাব তথ্য বিশ্লেষণ করে পাওয়া যায়। তাই ঝুঁকি কমাতে হিসাব তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? সোজা কথা হচ্ছে আমি ঋণের টাকা ফেরত পাওয়ার জন্যই আমি কি করব, আমি আসলে ওই যেই ব্যবসায়ীকে আমি ঋণ দিব তার হিসাব তথ্যটা আমি যাচাই করে নিব। বোঝা গেছে ভাইয়া কথাটা?
5 নম্বর প্রশ্নে আমরা আসবো। 5 নম্বর প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বলা আছে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো সোজা কথা আমি তোমাদেরকে একদম ডিরেক্ট বলি, আমরা সৎ বা আমরা সৎ থাকার চেষ্টা করি। তার কারণ কি? তার কারণ আমরা সবাই জানি পরকালে মানে হাসরের ময়দানে আমরা এখন যা কিছু করব সেই সমস্ত কাজের জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। এই যে পরকালে বা হাসরের ময়দানে আমাদের জীবনে ভুল ত্রুটি, আমাদের জীবনে গুনাহ পাপ, এই জিনিসগুলোর জন্য যে আমাদেরকে হিসাব দিতে হবে, ওই হিসাবের ভয়ে আমরা কিন্তু এখন কি করি, নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করি, নিজেরা কি করি, সৎ থাকার চেষ্টা করি, তাই না? এটা কিন্তু পরকালে হিসাব দিতে হবে এই জন্য। ঠিক একই রকম ভাবে আমি যদি হিসাব বিজ্ঞানে আমি আসলে হিসাব বিজ্ঞানের নিয়মটাই হচ্ছে এমন যে আমাদেরকে খুঁটিনাটির হিসাব রাখতে হয় এবং খুব সূক্ষ্মভাবে হিসাব রাখতে হয়, যেখানে কোনো চুরি বা জালিয়াতির সুযোগ থাকে না। এবং কেউ যদি চুরি বা জালিয়াতি করেও ফেলে তাকে পরবর্তীতে এটার জন্য হিসাব দিতে হবে, কারণ চুরি বা জালিয়াতি করলে তিনি হিসাবটা মিলাইতে পারবেন না এবং পরবর্তীতে তার হিসাব দিতে হবে বা তার এক্সপ্লেনেশন দিতে হবে যে তুমি কেন এটা মিলাইতে পারো নাই, কেন এখানে ঝামেলাটা হইল, কেন এখানে সমস্যাটা কি হয়েছে তুমি আমাকে বলো। তো এই জবাবদিহিতার ভয়ে আসলে আমরা কেউ কি করি না, চুরি করতে পারি না, বা চুরি করার ইচ্ছা থাকলেও হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াটাই এমন, এখানে আসলে চুরি বা জালিয়াতি করার সুযোগটা অনেক কম থাকে। এবং এই জন্যই কি একটা আমরা একটা কথা বলি না যে আমি চুরি করতে পারি না এই জন্য আমি সৎ। ব্যাপারটা হচ্ছে এরকম যে হিসাব বিজ্ঞান সিস্টেমটা এমনই করে রাখছে যে তুমি আসলে এখান থেকে কোনো দুর্নীতি করতে পারবে না, কোনো অসৎ পন্থা অবলম্বন করতে পারবে না, এই জন্য তুমি একজন সৎ ব্যক্তি হয়ে যাবা। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা একটু রিডিং পড়ি জিনিসটা। দেখো কি বলা আছে, হিসাব বিজ্ঞান মানুষকে সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতা শেখায়। ধর্মীয় শিক্ষা অনুযায়ী মানুষ যেমন পরকালে নিজের কাজের জন্য হিসাব দেওয়ার ভয় রাখে, হিসাব বিজ্ঞানও তেমনি প্রতিটি লেনদেনের খুঁটিনাটি সহ হিসাব রাখার জন্য বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করেছেন। এর মাধ্যমে মানুষ হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতি নীতি ও কলা কৌশলকে অনুসরণ করে, ফলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি ও অসততা কমে যায়। এছাড়াও সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে। সর্বোপরি ব্যবসায় প্রতিষ্ঠানের সচ্ছলতা বজায় থাকে এবং অন্যের অধিকার ক্ষুণ্ণ হয় না। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো আমাদের 5টা প্রশ্ন ছিল, আমি চেষ্টা করেছি 5টা প্রশ্ন নিজের মতো করে একবার ব্যাখ্যা করতে। ব্যাখ্যা করার পর আমি এটাও চেষ্টা করেছি যে একবার যে উত্তরটা রয়েছে সেই উত্তরটা একবার তোমাদেরকে রিডিং করে শোনাতে। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। এভাবে আমরা আমাদের বইয়ের প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।